ভোরের হালকা ঠান্ডা বাতাস সারা মহল্লায় ঘুরে বেড়াচ্ছিল। পুরনো বাড়ির উঠোনে খটখট আওয়াজ প্রতিধ্বনিত হল। মা, চা হয়ে গেল কি? এটি ছিল বিক্রমের আওয়াজ। বয়স প্রায় ৩০। চাকরি করত, কিন্তু স্বভাবটা একটু বদমেজাজি। ঘরের ভেতর থেকে ধীর ক্লান্ত একটি আওয়াজ এলো, বাস বেটা, ২ মিনিটে নিয়ে আসছি। এই আওয়াজটি ছিল সরিতা দেবীর, বয়স প্রায় ৬০। মুখে ভাঁজ অবশ্যই ছিল, কিন্তু মনটি তখনও সোনার মতো ছিল। স্বামীর মৃত্যুর পর নিজের একমাত্র ছেলে বিক্রমকে মানুষ করার জন্য তিনি জীবনের অর্ধেকটা সময় অন্যের বাড়িতে কাজ করে কাটিয়ে দিয়েছিলেন। আজও সেই একই অবস্থা। ভোর ৫টায় উঠে পূজা করতেন, তারপর চা বানাতেন, এরপর বৌমা ও ছেলের প্রাতরাশ তৈরি। বৌমা নেহা, যে এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হল, সে প্রায়ই সরিতা দেবীকে খোঁচা মারত। মম্মিজি, আপনি কিছুই ঠিকভাবে করতে পারেন না। এই সবজি কেউ এভাবে কাটে? আপনার দিয়ে পরিষ্কারও ভালো হয় না। নেহার অভ্যাসই ছিল বাইরে মিষ্টি মিষ্টি কথা বলা আর ঘরে বিষ ঢালা। কিন্তু সরিতা দেবী প্রতিটি কথা মুচকি হেসে সহ্য করে নিতেন। চলো বেটা, আমি আবার কেটে দিচ্ছি, তুমি চিন্তা করো না। বিক্রমের নিজের মায়ের প্রতি কখনো সন্দেহ হতো না, কিন্তু নেহা ধীরে ধীরে তার কান ভরা শুরু করে দিয়েছিল। একদিন এমন হল যে সরিতা দেবী দেরিতে উঠলেন, কারণ সারা রাত তার শরীর খারাপ ছিল। কিন্তু বৌমা এই কথাটি বোঝেনি, বা হয়তো সে বুঝতেই চায়নি। মম্মিজি, চা কেন হয়নি? কি কামচুরি শুরু হয়ে গেল? নেহার আওয়াজ পুরো বাড়িতে জোরে প্রতিধ্বনিত হল। বিক্রম ঘর থেকে বাইরে এলো, কিছুটা অসন্তোষের সাথে বলল, মা, সকালে এতটুকু করতে পারো নাকি? সরিতা দেবী কয়েক মুহূর্ত ছেলেকে দেখলেন। সেই চোখে একটি অদ্ভুত বিষাদ ছিল। তিনি ধীরে ধীরে বললেন, বেটা, সারা রাত জ্বর ছিল, ভেবেছিলাম একটু পরে বানিয়ে দেব। নেহা চিৎকার করে বলল, আর আমাদের কে জানাবে? কেন, আমি কি ডাক্তার? আমি কি করে জানব? যদি আপনার দিয়ে ঘর না চলে তাহলে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। ধীরে ধীরে ঘরের পরিবেশ পাল্টে যাচ্ছিল। বিক্রম এখন প্রতিটি কথায় মায়ের ওপর সন্দেহ করতে শুরু করে দিয়েছিল। ওদিকে মহল্লার শান্তি কাকি, যিনি সরিতা দেবীর পুরনো বান্ধবী ছিলেন, রোজ দেখতেন যে সরিতা কত কাজ করেন, আর তবুও বৌমা খোঁচা মারতে থাকে। একদিন তিনি জিজ্ঞাসা করলেন, সরিতা, আর কতদিন সহ্য করবি? বলে দে ছেলেকে। সরিতা হালকা হেসে বললেন, আমার ছেলে, বৌমা নতুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা ছিল, সব ঠিক হচ্ছিল না, সব বিগড়ে যাচ্ছিল। নেহা এবার নতুন খেলা শুরু করল। ঘরের খরচ থেকে টাকা সরিয়ে দিত এবং দোষ দিত মায়ের ওপর। বিক্রম, মম্মিজি আলমারির টাকা বের করে নিয়েছে, দেখে নাও। বিক্রম অবাক, মা, আপনি এমন কেন করলেন? সরিতা কেঁদে ফেললেন, না বেটা, আমি কিছুই করিনি। কিন্তু নেহা কাঁদতে কাঁদতে চিৎকার করে নিজের চুল ধরে এমনভাবে নাটক করত যে বিক্রমের কাছে মা মিথ্যাবাদী লাগতে শুরু করল। ধীরে ধীরে তার হৃদয়ে মায়ের জন্য জায়গা কমতে থাকল। এক সন্ধ্যায় এমন এলো যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। নেহা ইচ্ছে করে নিজের একটি দামি দুল লুকিয়ে দিল। রাতে পুরো বাড়ি মাথায় তুলে নিল। আমার দুল কোথায় গেল? মম্মিজি নিয়েছে, আমি জানি। বিক্রমও অস্থির হয়ে উঠল। মা, এসব কি? আপনি এমন কেন করবেন? সরিতা চমকে গেলেন, বেটা, আমি কেন চুরি করব? আমি তোমার মা। কিন্তু নেহা না থেমে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে বিক্রমকে এতটা উস্কে দিল যে এখন বিষয়টি আগুনের মতো ছড়িয়ে পড়ল। মহল্লার লোকেরা জড়ো হল, লোকে কানাগুশো করতে লাগল। বাড়িতে উত্তেজনা বেড়ে গেল। সরিতা দেবীর জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারত? সারা জীবন ছেলের জন্য উৎসর্গ করলেন, আর আজ সেই ছেলেই তাকে সন্দেহ করছে। সেই রাতে সরিতা দেবী মন্দিরে বসেছিলেন। মোমবাতির হালকা আলোয় তার চোখ ভিজেছিল। ঠোঁটে শুধু এই শব্দ, হে ভগবান, আমার ছেলেকে সঠিক পথ দেখাও। ওদিকে নেহা আরও একটি বড় চালের প্রস্তুতি নিচ্ছিল। এমন একটি চাল যা পরের দিন পুরো মহল্লাকে নাড়িয়ে দেবে। কারণ পরের দিন যা হলো তা এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক অংশ হতে চলেছিল। পরের দিন সকালের সময় সরিতা দেবী প্রতিদিনের মতো ঘরের কাজ করছিলেন। হাতে পুরনো ঝালও ছিল, কিন্তু হৃদয়ে ভার। আগের রাতের কথাগুলো তাকে ভেতরে কোথাও বিঁধছিল। নেহা রান্নাঘরে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার চাল আরও তীব্র ছিল। চোখে দ্যুতি, মুখে নিষ্পাপের মুখোশ, আর মস্তিষ্কে আরও গভীর ষড়যন্ত্র। সে বিক্রমের কাছে গেল এবং ধীর কাঁপানো গলায় বলল, বিক্রম, আমার মনে হয় মা এখন আমাকে পছন্দ করেন না। বিক্রম ক্লান্ত মুখ তুলে তাকাল। এখন কি হল?
নেহা চোখের জল ফেলতে ফেলতে বলল, মম্মিজি এইমাত্র বললেন যে আমি নাকি ঘর নষ্ট করছি আর আমার বাপের বাড়ির লোক চোর। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল। মা এটা বললেন? নেহা মাথা নাড়ল। তার চোখের জল নকল ছিল, কিন্তু তার উদ্দেশ্য আসল এবং বিপজ্জনক। ওদিকে সরিতা দেবী জানতেনও না যে তার বিরুদ্ধে আরও একটি গল্প তৈরি করা হয়েছে। ঘরের বাতাসই পাল্টে গিয়েছিল। প্রতিটি ছোট কথায় নেহা কাঁদতে শুরু করত এবং বিক্রম মাকে বকতে শুরু করত। পাড়ার শান্তি কাকি এলেন। তিনি ধীরে করে সরিতার কাঁধে হাত রাখলেন। বোন, এই মেয়েটির মধ্যে কিছু গণ্ডগোল আছে, সামলে নে ছেলেকে, নয়তো দেরি হয়ে যাবে। সরিতা দেবী ক্লান্ত গলায় বললেন, কাকি, আমার ছেলে আমাকে ভুল বুঝবে না। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। নেহা এবার বাড়ির রেজিস্ট্রি নিয়ে আলোচনা শুরু করল। বিক্রম, এই বাড়িটা তো তোমার নামে হওয়া উচিত, শেষমেশ তুমিই তো এই বাড়ির অবলম্বন। বিক্রম কথাটা ঠিক বুঝতে পারল না। কিন্তু মা এই বাড়ি রক্ত ঘাম দিয়ে তৈরি করেছেন। নেহা চটজলদি বলে উঠল, সেটাই তো, ওর বয়স হয়েছে, কাল যদি ওর কিছু হয়ে যায় তাহলে বাড়ি আত্মীয়দের নামে চলে যাবে। এই কথাটা সরাসরি বিক্রমের মস্তিষ্কে প্রবেশ করল। নেহা ঠিক এটাই চেয়েছিল। ধীরে ধীরে সে ছেলেকে মায়ের বিরুদ্ধে এমনভাবে ঠেলে দিচ্ছিল যেন খেলনা। ওদিকে সরিতা দেবীর কোনো ধারণাই ছিল না যে এসব তারই ঘরের দেয়ালগুলোর মাঝে চলছে। সেই দুপুর নেহা রান্নাঘরে জোরে জোরে কাঁদতে শুরু করল। বিক্রম ছুটে এলো। কি হলো নেহা? নেহা নিজের হাত দেখালো। দেখো, মম্মিজি আমার হাত পুড়িয়ে দিয়েছেন, আমি নাকি উনুন জ্বালাতে পারি না, এটা বলে ধাক্কা দিলেন। সরিতা দেবী স্তব্ধ হয়ে গেলেন। না বেটা, আমি তো বাইরে ছিলাম, আমি তো কিছুই করিনি। মহল্লার দুজন মহিলাও শুনে এলেন। নেহা আরও জোরে হইহুল্লোড় শুরু করে দিল, আমি এই বাড়িতে থাকব না, মম্মিজি আমাকে মেরে ফেলবেন একদিন। এই কথাটি বিক্রমের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। তার সব কিছু একতরফা দেখার অভ্যাস হয়ে গিয়েছিল। তার মাথায় শুধু বৌমার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, মম্মিজি আমাকে ধাক্কা দিয়েছেন। সেই সন্ধ্যায় বিক্রম মাকে মিথ্যা অভিযোগের জন্য কটাক্ষ করল। সরিতার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। বেটা, তোর কসম, আমি এমন কিছুই করিনি। কিন্তু ছেলে আজ অন্ধ ছিল, সত্য দেখতে পারছিল না। নেহা তার পরবর্তী আঘাতটি সবচেয়ে বড় করল। সে ছেলেকে সবার সামনে জানালো, মম্মিজি বলেছেন যে আমি বন্ধা, তাই তুমি আমাকে ছেড়ে দেবে। এটা ছিল একটি মিথ্যা, একটি নির্মম, বিষাক্ত মিথ্যা। এই কথা শুনে বিক্রমের রাগ ফেটে পড়ল। চত্বরে দাঁড়ানো লোকগুলোও অবাক হয়ে গেল। বিক্রম চিৎকার করে বলল, মা, আপনি এই কথা বলেছেন? সরিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, না বেটা, আমি কিছু বলিনি, কেন এই মেয়েটি আমার সম্মান এভাবে নষ্ট করছে? কিন্তু এখন ভিড় জমে গিয়েছিল। নেহা তার চোখের জলের শো শুরু করে দিল। লোকে ফিসফিস করছিল, বৌমা কাঁদছে, নিশ্চয়ই মা কিছু বলেছেন। মানুষ কখনো কখনো সেটাই দেখে যা তাকে দেখানো হয়। সত্য অনেক পিছনে রয়ে যায়। সেই সন্ধ্যায় বাড়ির পরিবেশ এতটাই ভারী ছিল যে শ্বাস নেওয়াও কঠিন। নেহা ঘরে গেল, দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বের হল। মুখ লাল, চোখ ফোলা, চুল এলোমেলো। সে সোজা বিক্রমের পায়ে লুটিয়ে পড়ল। বিক্রম, মম্মিজি আমাকে পছন্দ করেন না, উনি আমাকে অলক্ষী বলেছেন, বলেন যে আমি এই বাড়ি বরবাদ করে দেব। তার কণ্ঠস্বর, তার অভিনয় বিক্রমের সমস্ত সংবেদনশীলতা মেরে ফেলল। সে রাগে কাঁপতে লাগল। তার ভেতরে ভুল বোঝাবুঝির ঝড় বইছিল। ওদিকে সরিতা দেবী তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন। তিনি জানতেনও না যে তার জন্যই ঝড় তৈরি হচ্ছে। নেহা শেষ তীরটি নিক্ষেপ করল, যদি তুমি মম্মিজিকে না বোঝাও তাহলে আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকব না। বিক্রমের মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। সে ঘর থেকে বাইরে বের হল। তার মুখে এমন রাগ ছিল যে বাতাসও যেন থেমে গেল। এবং তারপর সেটাই ঘটল যা কেউ আশা করেনি। মহল্লার সবচেয়ে ভিড়ভাটার মোড়ে সরিতা দেবী যাচ্ছিলেন। বিক্রম দ্রুত পদক্ষেপে তার কাছে পৌঁছাল। আওয়াজ এত জোরে যে পুরো মহল্লা থেমে গেল, মা! এবং পরের মুহূর্তেই সেই হাত যা দিয়ে মা তাকে ছোটবেলায় খাওয়াতেন, আজ সেই হাতই মাকে চড় মারল। মহল্লার আকাশও যেন কেঁদে উঠল। সরিতা দেবী শুধু এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার চোখে কেবল একটিই প্রশ্ন ছিল, আমি এত ভুল কবে হলাম আমার নিজের ছেলের চোখে? মহল্লার সেই রাস্তা যা সব সময় সন্ধ্যায় হালকা চায়ের গন্ধে মম করত, আজ চুপ ছিল, এতটাই চুপ যে যেন বাতাসও থেমে গিয়েছিল। সরিতা দেবী মন্দির থেকে ফিরছিলেন।
হাতে পূজার থালা, কপালে হালকা সিন্দুরের ছোঁয়া আর মুখে সেই শান্ত হাসি যা সব সময় তার প্রতিটি কষ্ট লুকিয়ে রাখত। কিন্তু আজ ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। দূর থেকে তিনি দেখলেন বিক্রম দ্রুত পায়ে আসছে। তার মুখে রাগ, চোখে আগুন আর কণ্ঠস্বর এতটাই ভারী যেন এখনই আকাশ ফেটে পড়বে। সরিতার মনে হলো কোনো সমস্যা হয়েছে। তিনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, কি হলো বেটা, এত রাগ কেন? কিন্তু বিক্রম কোনো উত্তর দিল না। সে মায়ের এতটাই কাছাকাছি এলো যে তার হাত কাঁপতে লাগল। মহল্লার লোকজন বুঝতে পারছিল না যে কি হতে চলেছে, এবং তারপর সেই আওয়াজ এলো যা কোনো মানুষকেও ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মা! সরিতা দেবী চমকে তাকালেন। হ্যাঁ বেটা, বলো। কিন্তু তার কণ্ঠস্বর মাঝপথেই থেমে গেল, কারণ পরের মুহূর্তেই বিক্রমের হাত হাওয়ায় উঠল এবং চটাং! সেই চরটি এত জোরে পড়ল যে সরিতার মুখ একদিকে ঝুঁকে গেল। পূজার থালা হাত থেকে পড়ে গেল, ফুল ছড়িয়ে পড়ল, প্রদীপ মাটিতে ভেঙে নিভে গেল, যেন তার জীবনের আলো সেই মুহূর্তে নিভে গেল। পুরো মহল্লা স্তব্ধ। মহিলা, শিশু, বৃদ্ধ সবাই নিজেদের জায়গায় জমে দাঁড়িয়ে রইল। বিক্রম চিৎকার করে বলল, কেন করলেন আপনি এমন? আমার স্ত্রীকে গালি দিলেন, ধাক্কা দিলেন, অলক্ষী বললেন। আপনার লজ্জা হয় না? সরিতা দেবীর ঠোঁট কাঁপছিল, চোখে অদৃশ্য ঝড় ছিল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। তিনি শুধু এতটুকু বললেন, না বেটা, আমি কিছুই করিনি। কিন্তু বিক্রম আজ অন্ধ ছিল। বৌমার মিথ্যা তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে সত্য তার চোখের সামনে থাকলেও সে দেখতে পেত না। নেহা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, মুখে জল, কিন্তু ঠোঁটে অদৃশ্য হাসি। সরিতা দেবী 2 পা পিছিয়ে গিয়ে বললেন, আজ আমার ছেলেও আমার কথা শুনছে না। বিক্রম চিৎকার করে বলল, কেন শুনব, যখন আপনি আমার স্ত্রীর সম্মান করতে পারেন না? সরিতা দেবীর হৃদয়ে যেন এক ঝটকায় ভেঙে মাটিতে পড়ে গেল। চোখে গভীর আঘাত, শরীরে কাঁপুনি এবং হৃদয়ে সেই যন্ত্রণা যা কেবল একজন সন্তানই দিতে পারে। মহল্লার লোক ফিসফিস করতে লাগল, আরে ছেলে মাকে হাত তুলতে পারে কি করে? বৌমা নিশ্চয়ই কিছু করেছে, বুড়িমা এতটাও ভুল হতে পারে না। কিন্তু বিক্রম কিছুই শুনতে পাচ্ছিল না। সরিতা দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে পড়ে যাওয়া ফুলগুলো তুললেন, পূজার থালা উঠালেন এবং তারপর বিক্রমের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে অভিযোগ ছিল না, রাগও না, অনুযোগও না, শুধু একটিই প্রশ্ন ছিল, আমি কি এত নিচে নেমে গেছি যে আমার ছেলে আমাকে চিনতেই পারল না? তিনি কিছুই বললেন না, শুধু বাড়ির দিকে এগিয়ে গেলেন। বিক্রম রেগে চিৎকার করল, মা, আমার চোখে আপনি নেমে গেছেন, ভালো হবে যে আপনি। কিন্তু এর আগে সে পুরো কথাটা বলে সরিতা দেবী ভেতরে চলে গেলেন। ঘরের পরিবেশ অদ্ভুত নীরবতায় ভরে গেল। নেহা নাটক চালিয়ে গেল, আমি বলেছিলাম না বিক্রম, মম্মিজি আমাকে পছন্দ করেন না, তোমার সামনে ভালো সাজার অভিনয় করেন। বিক্রম রাগে দরজা বন্ধ করল। সেই রাতে ঘরে কেউ ঘুমোতে পারল না। বিক্রম রাগে ছিল, নেহা তার মিথ্যার জয়ে ভেতরে ভেতরে খুশি ছিল। কিন্তু সরিতা দেবী, তিনি ঘরে বসে শুধু একটি কথাই পুনরাবৃত্তি করছিলেন, সত্যিই কি আমার ছেলের মনে হয় যে আমি ভুল? তার চোখ লাল ছিল, হৃদয় ভাঙা ছিল, শ্বাস ভারী ছিল। তিনি ভগবানের ছবির সামনে হাত জোড় করে বললেন, যদি আমার ছেলে সত্য দেখতে না পারে, তাহলে হে প্রভু, তাকে পথ দেখাও। আমার কোনো সাফাই চাই না, শুধু আমার ছেলে যেন সুরক্ষিত থাকে। তার কথাগুলো পুরোপুরি ভেঙে গিয়েছিল, এবং সেই ভাঙনের মাঝেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন, বাড়ি ছেড়ে দেওয়ার। সকাল হতেই তিনি চুপচাপ নিজের পুরনো থলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। না কোনো আওয়াজ, না কোনো অভিযোগ, না কোনো রাগ, শুধু অশ্রুতে ভরা চোখ, যেন বলছিল, যেখানে আমার সম্মান নেই সেখানে আমার থাকা কিসের কাজ। যখন বিক্রম উঠল এবং মায়ের ঘর খালি দেখল, তার মনে একটি অদ্ভুত অস্বস্তি হল, কিন্তু অহংকার তখনও বাকি ছিল। ওদিকে নেহা এসে বলল, ভালোই হলো, আমি চাইতাম না যে উনি আমার সামনে আসুন। বিক্রমের মুখ পাথরের মতো হয়ে গেল। সে কিছু বলল না, কিন্তু সে জানত না, মায়ের চলে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় ঝড় আসার শুরু ছিল। কারণ দুপুরের মধ্যেই এমন সত্য সামনে আসতে চলেছিল যা তার জীবনকে শিকড় থেকে নাড়িয়ে দেবে। সকাল পেরিয়ে গিয়েছিল, দুপুরের সূর্য জানলা দিয়ে ভেতরে উকি দিচ্ছিল, কিন্তু বিক্রমের মনে ঘোর অন্ধকার ছিল। মায়ের খালি ঘর একটি খাইয়ের মতো লাগছিল।
বিছানায় পড়ে থাকা পুরনো লেপ, বালিশে মায়ের হালকা সুগন্ধ, দেয়ালে ঝোলানো তার ছবি সবকিছু চিৎকার করে বলছিল, মা চলে গেছেন। বিক্রম ঘরের চারপাশে দেখল, টেবিলে একটি আধপোড়া ধূপকাঠি তখনও ধোঁয়া দিচ্ছিল। সেখানেই ভগবানের মূর্তির কাছে রাখা একটি ছোট্ট নোট। সে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে নোটটি তুলল। সেই ছোট কাগজে কেবল একটিই লাইন লেখা ছিল, বেটা, ভুল আমারই হবে, তুমি নিজের খেয়াল রেখো। বিক্রম কাগজটি বুকে চেপে ধরল, কিন্তু তার অহংকার তখনও তাকে স্বীকার করতে বাধা দিচ্ছিল যে মা নির্দোষ ছিল। ঠিক তখনই ঘরের বাইরে নেহার আওয়াজ এলো, বিক্রম, খাবার খাবে না? বিক্রম বিরক্ত হয়ে বাইরে এলো, কিন্তু তার আচরণ আগের মতো ছিল না। আজ তার মুখে অস্থিতি এবং অনিরাপত্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। নেহা ভান করা উদ্বেগ দেখাতে দেখাতে বলল, তুমি চিন্তা করো না, মম্মিজি ক্লান্ত হয়ে গেছেন, ফিরে আসবেন। বিক্রম কিছুই বলল না, সে শুধু সোফায় বসে পড়ল। নেহা মোবাইলে কথা বলছিল, কম গলায়, কিন্তু এতটাও কম না যে বিক্রম শুনতে না পায়। হ্যাঁ শোনো, আমি সব করে দিয়েছি, এখন বিক্রম পুরোপুরি আমার নিয়ন্ত্রণে, মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। বিক্রমের কান যেন স্তব্ধ হয়ে গেল, তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। নেহা আবার বলল, হ্যাঁ, এখন তুমি চিন্তা করো না, বাস কিছুদিনে প্রপার্টিও আমার নামে হয়ে যাবে। এই শুনে বিক্রমের শ্বাস আটকে গেল। সে শোনার জন্য পা ধীরে ধীরে বাড়াল। নেহা হাসছিল, আরে সেই বুড়ি কি করতে পারবে, তার ছেলেই তো তাকে চড় মেরেছে, এখন সে আর কখনো ফিরে আসবে না। এখন এই বাড়ি আমার, আর আমি যা চাইব সেটাই হবে। বিক্রমের শরীরে বিদ্যুৎ বয়ে গেল। ঘর আমার, মা বুড়ি, চর কখনো ফিরে আসবে না, প্রতিটি শব্দ তাকে ভেতর থেকে কাটছিল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার চোখের সামনে মায়ের নত মুখ, সেই চর এবং ঝরে পড়া ফুলগুলোর ছবি ঘুরতে লাগল। সে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে পড়ল, শ্বাস দ্রুত, হৃদয় ডুবন্ত। ঠিক সেই সময় নেহা ফোন কাট করল এবং পিছনে ঘুরে দেখল, বিক্রম সেখানেই দাঁড়িয়েছিল, অসহায়, ভাঙা এবং সবচেয়ে বড় কথা, সত্য শুনে ফেলেছে। নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারার আগেই বিক্রম গর্জন করে উঠল, এসব কি ছিল? নেহা তোতলাতে শুরু করল, ও বিক্রম, আমি তো মজা করছিলাম। কিন্তু বিক্রম এখন আর আগের বিক্রম ছিল না। তার চোখে রাগ নয়, বরং অনুতাপের আগুন ছিল। বিক্রম সেখানেই মাটিতে বসে পড়ল। তার প্রত্যেকটি ভুল মনে পড়তে লাগল। মায়ের শরীর খারাপ ছিল, তবুও সে বকেছিল। মা টাকা চুরির অভিযোগে কেঁদে সাফাই দিয়েছিলেন। মা কখনো বৌমাকে অলক্ষী বলেননি, মা হাত পোড়াননি, মা কখনো বৌমাকে ধাক্কা দেননি। মা প্রতিটি বার সত্য বলেছিলেন, কিন্তু সে প্রতিটি বার মিথ্যার উপর বিশ্বাস করেছিল। তার মাথায় ঘুরতে লাগল, মা, আমি আপনাকে চড় কেন মারলাম, কেন? সে কান্নায় ভেঙে পড়ল। নেহা ভয় পেয়ে পিছনে দাঁড়িয়েছিল। বিক্রম রাগে বলল, তুই আমাকে মায়ের বিরুদ্ধে কেন উস্কালি? নেহা বলল, কারণ যদি তোমার মা ঘরে থাকত, তাহলে তুমি কখনো পুরোপুরি আমার হতে পারতে না, আর আমার এই বাড়িটা চাইছিল। বিক্রমের চোখ লাল হয়ে গেল। সে জোরে চিৎকার করল, দুনিয়ার কোনো সম্পত্তি, কোনো নারী, কোনো সম্পর্ক মায়ের চেয়ে বড় হতে পারে না। নেহা বলল, এখন কি হবে, লোকে কি বলবে? বিক্রম বলল, লোকের কথা নয়, আমার মাকে চাই, আমার ভুল শোধরাতে হবে। সে উঠে দরজার দিকে দৌড়াল। নেহা পিছন থেকে চিৎকার করল, বিক্রম, তুমি এমন করো না। কিন্তু বিক্রম থামার পাত্র ছিল না। বিক্রম পুরো মহল্লায় খোঁজ করল। কেউ বলল, সকাল সকাল একা কোথাও চলে গেছেন। কেউ বলল, হাসপাতালে গেছেন, হয়তো খুব অসুস্থ লাগছিল। কেউ বলল, বোধহয় মন্দিরের দিকে গেছেন। সে পাগলের মতো প্রতিটি গলি, প্রতিটি রাস্তায় ছুটতে লাগল। অস্বস্তি এত যে শ্বাসও যেন সঙ্গ ছেড়ে দিচ্ছিল। তার চোখ লাল ছিল, কাপড় ঘামে ভেজা, মুখে শুধু একটিই অনুভূতি, পছতাওয়া, অনুতাপ। ঠিক সেই সময় একটি ছেলে বলল, দাদা, ওই দিদা তো রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন, লোকে তাকে অটোতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিক্রমের পায়ে জড়ি রইল না। সে হোঁচট খেতে খেতে বলল, কোন হাসপাতাল, কোন হাসপাতাল? ছেলেটি ইশারা করল। বিক্রম এক মুহূর্তও নষ্ট না করে দৌড়ানো শুরু করল। প্রতিটি পদক্ষেপে তার মনে সেই চড় মনে পড়ছিল যা সে মাকে মেরেছিল। কিন্তু আসলে সেই চড় মাকে নয়, তার নিজের মানবতাকে লেগেছিল। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে নার্সরা জিজ্ঞাসা করল, আপনি কে?
বিক্রম কাঁদতে কাঁদতে বলল, আমি তার ছেলে। নার্স বললেন, ভালো হলো আপনি এলেন। ওর শরীর খুব খারাপ, সুগার কম, ব্লাড প্রেশার হাই, আর মানসিক আঘাত এতটাই গভীর যে হৃদয়ের ওপর প্রভাব পড়েছে। যদি 2 ঘন্টা আরও দেরি হতো তাহলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম না। বিক্রম সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখের জল থামছিল না। সে ফিসফিস করে বলল, মা, আপনি এত যন্ত্রণাতেও আমাকে দোষী ঠাওরাননি। ডাক্তার বললেন, আপনি তার সাথে দেখা করতে পারেন, কিন্তু সাবধানে, উনি খুব দুর্বল। বিক্রম ঘরের দিকে বাড়ল। প্রতিটি পদক্ষেপ তার হৃদয় বিঁধছিল। দরজা খুলল এবং সেখানে বিছানায় শুয়ে থাকা নিজের মাকে দেখল। মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো এবং চোখ বন্ধ। এই দৃশ্য দেখে সে সেখানেই ভেঙে পড়ল। হাসপাতালের ঘর হালকা নীল আলোয় ডুবেছিল। মেশিনগুলোর বিপ বিপ শব্দ, ধীর ঔষধের সুগন্ধ এবং ঠান্ডা হাওয়ায় ভেসে থাকা একটি গভীর নীরবতা। বিক্রম ঘরের বাইরে দাঁড়িয়েছিল। শরীর কাঁপছিল, চোখ লাল আর ফোলা, হৃদয় এতটাই ভারী যে যেন বুক ফেটে বাইরে বেরিয়ে আসবে। নার্স বললেন, তার জ্ঞান ফিরেছে, কিন্তু খুব দুর্বল। বিক্রমের পা কাঁপতে লাগল। সে দরজা আস্তে করে খুলল। ভেতরে বিছানায় শুয়ে সরিতা দেবী, চোখ আধ খোলা, মুখ ক্লান্ত, শ্বাস ধীর, কিন্তু কপালে সেই পুরনো মমতা যা কখনো শেষ হতে পারে না। বিক্রম তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গেল। সে তার হাতটি ধীরে করে ধরল, সেই হাত যা কখনো তাকে স্কুলে ছেড়েছিল, জ্বরে সারা রাত জেগেছিল এবং নিজে অভুক্ত থেকেও তাকে খাইয়েছিল। আজ সেই হাত ঠান্ডা এবং নির্জীব লাগছিল। সরিতা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি যেই বিক্রমের উপর পড়ল, তার ঠোঁটে হালকা হাসি চলে এলো। বিক্রম, তুই এলি বেটা। এই কথা শুনে বিক্রমের হৃদয় ফেটে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ ছেলে বেরিয়েছি। আমি তোমার কথা শুনিনি, তোমাকে চর মারলাম, তোমাকে বাড়ি থেকে যেতে দিলাম। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। মা, তোমায় ছাড়া ঘর ঘর নয়। মা, আমি ভুল ছিলাম, খুব ভুল ছিলাম। বিক্রম কাঁদতে কাঁদতে মায়ের পা ধরল। সরিতা দেবীর চোখে জল এলো। তিনি কাঁপতে কাঁপতে হাতে ছেলের মাথায় হাত রাখলেন। বেটা, মা কখনো নিজের সন্তানের ওপর রাগ করে না। আমার ভুল ছিল যে তোকে সঠিক কথা বোঝাতে পারলাম না। তোর দুঃখ হলে আমার মন কিভাবে খুশি থাকতে পারত। বিক্রম মাথা উঠাল। না মা, ভুল আমার ছিল। আমি বৌমার কথায় এসে গিয়েছিলাম, তোমার ওপর সন্দেহ করেছিলাম। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার মন ভেঙেছি। সরিতা ধীরে করে বললেন, বাস বেটা, আর বলিস না, তুই এসেছিস, এটাই যথেষ্ট। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, কখনো তোমাকে একা ছাড়ব না, কখনো তোমার কথায় সন্দেহ করব না। সরিতা হাসলেন, আমার তোর খুশি চাই বেটা, বাস এটাই আমার ওষুধ। এই দৃশ্য এতটাই আবেগপূর্ণ ছিল যে ঘরে উপস্থিত নার্সও চোখের জল মুছছিলেন। পরের দিন ডাক্তার বললেন, এখন পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু ওনাকে উত্তেজনা থেকে দূরে রাখতে হবে। বিক্রম বলল, ডাক্তার সাহেব, এখন ইনি কখনো একা থাকবেন না। সে মাকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেল। মহল্লার লোকেরা বাইরে দাঁড়িয়েছিল। সকলের চোখে লজ্জা, কিছু জনের চোখে জল এবং কিছু জনের হৃদয়ে অনুতাপ। শান্তি কাকি এগিয়ে এলেন। বিক্রম বেটা, তুই দেরি অবশ্যই করেছিস, কিন্তু এখন সব ঠিক করে নে। বিক্রম মাথা নিচু করল। কাকি, আমি মায়ের একটি হাসির জন্য 1000 জন্ম কুরবান করে দেব। নেহা তার বাপের বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সমাজে তার সততা উন্মুক্ত হয়ে গিয়েছিল। তার চালাকি, তার মিথ্যা এবং তার শকুনের মতো উদ্দেশ্য সকলের সামনে চলে এলো। সে ঘরও হারালো, সম্পর্কও হারালো এবং সবচেয়ে জরুরি নিজের মানবতাও হারালো। বিক্রম তার চলে যাবার পর একটি কথা বলল, যে নারী মার মতো দেবীকে কাঁদিয়েছে তার আমার ঘরে কোনো স্থান নেই। বিক্রম সেই পুরনো গলিতে একটি ছোট্ট ঘর ভাড়া নিল। দেয়ালে একটি ছোট ভগবানের ছবি, একটি সিঙ্গেল ফ্যান, একটি ছোট খাট এবং কোণে সরিতা দেবীর পূজাস্থান। সরিতা হাসতে হাসতে বললেন, একটু ছোট বেটা, কিন্তু মনে শান্তি আছে। বিক্রম তার পা ছুল। মা, যেখানে তুমি আছো সেখানেই আমার ঘর। দুজনে মিলে ঘর সাজালো। সরিতা রান্নাঘর ঠিক করলেন। বিক্রম বাজারে গেল, রেশন আনল এবং সন্ধ্যায় দুজনে একসাথে বসে খাবার খেল।
সরিতা বিক্রমের মাথায় হাত রেখে বললেন, যখন সন্তান ভুল করে তখন সেই ভুলের কারণে মায়ের ভালোবাসা কমে না, বরং তার চিন্তা বেড়ে যায়। বিক্রম বলল, মা, তুমি ছাড়া আমি কিছুই না। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই, যে ঘরে বৌমার কথাকে মায়ের ওপরে রাখা হয় সেখানে ধ্বংস অনিবার্য। মা কখনো ভুল হন না, ভুল হতে পারে, উদ্দেশ্য কখনো না। যে ছেলে মায়ের ওপর হাত তোলে সে জিতেও হেরে যায়। এবং শেষে মাকে বুঝতে দেরি করবেন না, না হলে জীবনে শুধু অনুতাপই থেকে যায়। যে ভিডিওতে তার 3 চাকার ওপর দিয়ে গোটা মানবতাকে জ্বালিয়ে দিয়েছিল। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে একটি নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মা-বাবাকে সময় দিন।